নমস্কার বন্ধুরা। আচ্ছা, এর আগের ভিডিওটিতে ক্লাস 10-এর অঙ্কের কোষে দেখি 1.4 এর 1-এর এবং 2-এর দাগের অঙ্কগুলো করেছিলাম আমরা। আজকে 3-এর অঙ্কগুলি করার চেষ্টা করব। 3-এর অঙ্কে কি বলা আছে? নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। বেশ, আচ্ছা, এবারে 1-এর অঙ্কটি কি বলেছে? সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। বেশ, আচ্ছা, এখানে ধরে নিয়েছি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, সেটিকে x সেন্টিমিটার ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে দেয়া যে শর্ত সেই অনুযায়ী অতিভুজের দৈর্ঘ্য হবে 2x প্লাস 6 সেন্টিমিটার এবং আরেকটি যে বাহু সেটির দৈর্ঘ্য হবে 2x প্লাস 4 সেন্টিমিটার। বেশ, অর্থাৎ 2x প্লাস 6 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2x প্লাস 4 সেন্টিমিটার। যেহেতু ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। তাহলে সেই সম্পর্ক থেকে আমরা পাচ্ছি 2x প্লাস 6 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 4 হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, এখানে এবারে এগুলিকে ভাঙার কাজ কমপ্লিট করছি। করে আমরা শেষে যে ইকুয়েশনটা পাচ্ছি সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে পেয়ে গেলাম a সমান 1, b সমান মাইনাস 8 এবং c সমান মাইনাস 20। আচ্ছা, নিরূপক হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac। আমরা এই চ্যাপ্টারে এটা জেনেছি যে নিরূপক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এই নিরূপকের উপর নির্ভর করে যে একটি কোয়াড্রাটিক ইকুয়েশন অর্থাৎ একটি কোয়াড্রাটিক ইকুয়েশনের বীজগুলি কেমন হবে সেটা আর কি। যাই হোক, তার থেকে আমরা শ্রীধর আচার্যের উপপাদ্য ইউজ করছি, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a। সেখানে এবিসি এর মান বসালাম, বসিয়ে পেলাম x এর মান বেরোচ্ছে 10 এবং মাইনাস 2। আচ্ছা, x ইজ ইকুয়াল টু মাইনাস 2 অর্থাৎ নেগেটিভ, এই মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমরা যেহেতু ক্লাস 10-এর অঙ্ক করছি সেখানে দৈর্ঘ্যের মান কখনো ঋণাত্মক ধরা হয় না। যাই হোক, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু 10 হবে এবং তার থেকে বাহুর দৈর্ঘ্য কি পাচ্ছি? ক্ষুদ্রতম বাহু সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, যেটি ছিল হাইপোটেনাস বা সমবাহু ত্রিভুজের যে বৃহত্তম বাহু অতিভুজ সেটি হচ্ছে 2x প্লাস 6 ছিল। তাহলে সেখানে x এর মান বসিয়ে পেলাম 26 সেন্টিমিটার এবং আরেকটি যে বাহু ছিল সেটি হচ্ছে 2x প্লাস 4 সেন্টিমিটার, সেখানে x এর মান বসিয়ে পেলাম 24 সেন্টিমিটার। ব্যাস, তিনটি বাহুর দৈর্ঘ্য সেটা বেরিয়ে গেল। বেশ, পরের অঙ্কে যাই। আচ্ছা, পরের অঙ্কে বলছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। বেশ, আচ্ছা, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক আমরা x ধরে নিয়েছি। তাহলে প্রশ্নে যে শর্ত দেওয়া আছে সেটা অনুযায়ী দশকের ঘরের অঙ্কটা হবে 2x। আচ্ছা, এবার দুই অঙ্কের সংখ্যাটা তাহলে মান কত হয়ে যাবে না, দশকের ঘরের সংখ্যার সঙ্গে 10 গুণ করতে হবে এবং তার সঙ্গে এককের ঘরের অঙ্ক যোগ করতে হবে। করলে কত? 10 × 2x প্লাস x পাচ্ছি 21
এক্স। বেশ, এবারে প্রশ্ন অনুযায়ী কি বলা আছে না সংখ্যাটির x ইন্টু 21x ইজ ইকুয়াল টু 189। প্রশ্ন অনুযায়ী এটি বলা আছে কেন না ধনাত্মক সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হবে 189, এইটা বলা আছে। তাহলে ওই জন্য এককের ঘরের অঙ্ক x কে সংখ্যাটির যে মান 21x সেটি দিয়ে গুণ করা হয়েছে, সেটা সমান 189। তার থেকে পাচ্ছি x স্কোয়ার সমান 9 এবং x সমান +-3। আচ্ছা, এক্ষেত্রে x ইকুয়াল টু -3 মানটি গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ একটি 2 অঙ্কের ধনাত্মক সংখ্যা বলা হয়েছে। ধনাত্মক সংখ্যা যদি হয় সেক্ষেত্রে x এর মান কখনোই -3 হতে পারে না। অতএব x ইকুয়াল টু 3 মানটি গ্রহণযোগ্য। তাহলে এককের ঘরের অঙ্ক কত? 3। উত্তর পেয়ে গেলাম। বেশ, এবারে 3 অঙ্কটি দিয়েছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছয়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হবে হিসাব করে লিখি। বেশ, আচ্ছা, অঙ্কটিতে চলে আসি। অনিকের গতিবেগ ধরে নিয়েছি x মিটার পার সেকেন্ড, তাহলে সালমার গতিবেগ 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে x + 1 মিটার পার সেকেন্ড হবে। আচ্ছা, 180 মিটার দৌড়তে অনিকের সময় লাগবে কত? 180/x, মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এই দূরত্ব বাই গতিবেগ, তাহলে তবে সময় পাবো। আচ্ছা, তাহলে সেটা হবে 180/x সেকেন্ড। সালমার ক্ষেত্রে সময় কত লাগবে? 180/x + 1 সেকেন্ড। এবার প্রশ্ন অনুযায়ী কি না সালমার 2 সেকেন্ড কম সময় লেগেছে, তাহলে অনিকের সময়টা বেশি এবং সালমার সময়টা কম, তাহলে ওই দুটোকে বিয়োগ করলে আমরা কত পাবো? 2। আচ্ছা, এর থেকে আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আলটিমেটলি যেটা পাবো x² + x - 90। আচ্ছা, এই অঙ্কটি আমরা শ্রীধরাচার্যের উপপাদ্য প্রয়োগ না করে উৎপাদকের সাহায্যে করছি, কারণ দুটোর যে কোনো একটাই তো করা যাবে। আচ্ছা, করে শেষ পর্যন্ত আমরা পাবো x = -10 এবং 9। আচ্ছা, গতিবেগ আমরা যেহেতু ক্লাস 10 এর অঙ্ক করছি তাই এখানে গতিবেগ ঋণাত্মক ধরা হবে না, অতএব x = -10 মানটি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে x = 9 মানটি গ্রহণযোগ্য। তাহলে অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। ব্যাস, উত্তর বেরিয়ে গেল। পরের অঙ্কে যাই। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসেব করি। অঙ্কটা খুবই পড়তে গেলে খুবই জটিল বলে মনে হয় আর কি। যাই হোক, দেখা যাক। আচ্ছা, বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য x মিটার ধরলাম, তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য x + 5 মিটার হবে শর্তানুযায়ী, আর প্রস্থ কত হবে? x - 3 মিটার। প্রশ্নে সেরকমই বলে দেওয়া আছে। আচ্ছা, এবারে হচ্ছে যে প্রশ্ন অনুযায়ী কি বলা আছে না বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম কার ক্ষেত্রফল? আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত? x + 5 × x - 3 মিটার স্কয়ার। বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল x², তার দ্বিগুণ 2x² এবং তার থেকে 78 বর্গমিটার কম, তাহলে -78। ওকে, তার থেকে আমরা ভাঙছি, ভেঙে এখানেও আমরা শ্রীধরাচার্যের উপপাদ্য প্রয়োগ না করে সাধারণভাবে যে মিডল টার্ম ফ্যাক্টর করে পাচ্ছি x = 9 এবং x = -7। একইভাবে x = -7 মানটি গ্রহণযোগ্য নয়, কারণ ক্লাস 10-এ x তো এখানে দৈর্ঘ্যকে কখনোই ঋণাত্মক হিসাবে ক্লাস 10-এ ধরা হয় না। ফলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে? 9 মিটার। ওকে, এরপরে অঙ্কে চলে যাই।
আমাদের গ্রামে প্রলয়বাবু তাঁর আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারাগাছ লাগাতে গিয়ে দেখলেন প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরো 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করে লিখি। বেশ, সারির সংখ্যা x ধরেছি। আচ্ছা, তাহলে প্রতি সারিতে কটা করে লাগাতে হবে বলছে? 24টা করে বেশি লাগাতে হবে, তাহলে x প্লাস 24টা করে লাগাতে হবে। তাহলে x খানা সারি, প্রতি কটা সারিতে লাগানো আছে x প্লাস 24টা করে গাছ। তাহলে মোট গাছের সংখ্যা কত হলো যেগুলোকে সাজিয়ে লাগানো হয়েছে? x ইন্টু এক্স প্লাস 24। আচ্ছা, এবারে বলছে যে 350টা গাছকে যদি এইভাবে সাজানো হয় তাহলেও দেখা যাচ্ছে 10টা গাছ বেশি আছে। তাহলে x ইন্টু এক্স প্লাস 24 খানা গাছ সাজিয়ে লাগানো হয়ে গেছে জমিতে, তা সত্ত্বেও 10টা গাছ পড়ে আছে। দুটোর যোগফল কত হবে? 350। বেশ, এখান থেকে আমরা ভাঙলাম এবং ভেঙে মিডিল টার্ম ফ্যাক্টর করে নিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে x এর মান -34 এবং 10। এখন x তো হচ্ছে গাছের সারির সংখ্যা, এই গাছের সারির সংখ্যা, সুতরাং সেটা কখনোই ঋণাত্মক অর্থাৎ -34 হতে পারে না। তাহলে x সমান অতএব 10 হবে। তাহলে এক্ষেত্রে নির্ণেয় যে সারির সংখ্যা সেটা 10। বেশ, পরের অঙ্কটিতে চলে যাই। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। অঙ্কগুলো ক্রমশ কিন্তু জটিল হচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা, ধরেছি কুন্তল একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়। তাহলে প্রশ্নে বলা আছে কি জোসেফ একটা জিনিস তৈরি করতে 5 মিনিট কম সময় নিচ্ছে কুন্তলের চেয়ে। তাহলে জোসেফের সময় কত লাগছে? x - 5 মিনিট। আচ্ছা, 6 ঘন্টা সমান হচ্ছে 360 মিনিট। আচ্ছা, কুন্তল 6 ঘন্টায় তৈরি করবে কটা? না, একটা তৈরি করতে x মিনিট সময় নেয়, তাহলে 6 ঘন্টায় তৈরি করবে 360/x অতগুলো জিনিস। আর জোসেফ 6 ঘন্টা কটা করবে? 360 / x - 5টা জিনিস তৈরি করবে। এবার প্রশ্ন অনুযায়ী কি বলা আছে? জোসেফ 6টা জিনিস বেশি তৈরি করবে, তাহলে তার থেকে পাচ্ছি 360 / x - 5 মাইনাস 360/x = 6। এটাকে আমরা ক্যালকুলেট করছি, ভেঙে সবকিছু করে মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে করে শেষ পর্যন্ত পেলাম x = 20 আর -15। x = -15 এই মানটা গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে যে x আমরা কি ধরেছি? x হচ্ছে সময়, x কে আমরা সময় ধরেছি। সুতরাং সময় কখনো ঋণাত্মক হবে না, অন্তত ক্লাস 10-এ সময় কখনো ঋণাত্মক হবে না। ইনফ্যাক্ট সময় কখনোই ঋণাত্মক নয়। ফলে x এর 20 এই মানটি গ্রহণযোগ্য। এবারে কুন্তল 360 মিনিট, তাহলে কুন্তল একটা জিনিস তৈরি করতে 20 মিনিট করে সময় নিচ্ছে। মোট সময় 360 মিনিট। তাহলে 360কে 20 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কুন্তল 6 ঘন্টা, অর্থাৎ 360 মিনিটে কটা জিনিস তৈরি হচ্ছে? 18টা জিনিস। বেশ, পরের অঙ্কে চলে যাই। স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা। নৌকা 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যায়। 5 ঘন্টা একই সঙ্গে ওই দুটো কাজ করে আর কি। তাহলে স্রোতের বেগ আমাদের নির্ণয় করতে হবে। বেশ, তাহলে স্রোতের গতিবেগ আমি ধরে নিচ্ছি x কিলোমিটার/ঘন্টা। স্রোতের অনুকূলে তাহলে বেগ কত হবে? x প্লাস 8 কিলোমিটার/ঘন্টা। কেন না, নৌকার গতিবেগ তো বলা আছে স্থির জলে 8 কিলোমিটার/ঘন্টা, সেই জন্য। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে 8 + x কিলোমিটার/ঘন্টা, আর প্রতিকূলে গতিবেগ হবে 8 - x কিলোমিটার/ঘন্টা। বেশ, তাহলে স্রোতের প্রতিকূলে কত গেছে? 15 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার গেছে কতক্ষণ সময়? এই তার গতিবেগ কত? স্রোতের
অনুকূলে, স্রোতের অনুকূলে গেছে 15 কিলোমিটার। স্রোতের অনুকূলে গতিবেগ কত? 8 + x কিলোমিটার/ঘন্টা। তাহলে সময় লাগবে কত? 15/8 + x ঘন্টা। আচ্ছা, স্রোতের প্রতিকূলে কত গেছে? 22 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে গতিবেগ কত নৌকার? 8 - x কিলোমিটার/ঘন্টা। তাহলে প্রতিকূলে 22 কিলোমিটার যেতে সময় লাগবে 22/8 - x। এবারে এই যে দুটো সময়, এই দুটো সময় মোট সমষ্টি কত? 5 ঘন্টা। সেটা হচ্ছে শর্তানুযায়ী, মানে প্রশ্নে দেওয়া শর্তানুযায়ী। আচ্ছা, তার থেকে আমরা ক্যালকুলেশন করছি, বেশ জটিল ক্যালকুলেশন, আগের অঙ্কগুলোর তুলনায় যথেষ্ট জটিল করে শেষ পর্যন্ত আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে পাচ্ছি x = -3 এবং x = 1/3 কিন্তু x এর মান ঋণাত্মক হতে পারে না, কারণ স্রোতের গতিবেগ ক্লাস 10-এ ঋণাত্মক ধরা হবে না। তাহলে নির্ণয় যে স্রোতের গতিবেগ সেটা কত হবে? 1/3 কিলোমিটার/ঘন্টা। বেশ, পরের অঙ্কে চলে আসি। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল নির্ণয় করি। বেশ, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ধরেছি x কিলোমিটার/ঘন্টা। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কি হবে? তার চেয়ে 15 কিলোমিটার কম হবে ঘন্টায়। তাহলে x - 15 কিলোমিটার/ঘন্টা। এটা হচ্ছে শর্তানুযায়ী পাচ্ছি আমরা। তাহলে 180 কিলোমিটার দূরে স্টেশনে দুজনেই যাচ্ছে। সুপারফাস্ট ট্রেনের সময় কত লাগবে? না, দূরত্ব কত? 180 কিলোমিটার, আর গতিবেগ কত? x কিলোমিটার/ঘন্টা। তাহলে 180/x ঘন্টা এতটা সময় লাগবে। আর এক্সপ্রেস ট্রেনের দূরত্ব একই থাকছে, 180 কিলোমিটারই যাবে, আর গতিবেগ x - 15 কিলোমিটার/ঘন্টা। তাহলে 180/x - 15 অত ঘন্টা সময় লাগবে। এবারে তাহলে এক্সপ্রেস ট্রেনের বেশি সময় লাগবে। কত বেশি সময় লাগবে? না, 1 ঘন্টা। তাহলে 180/x - 15 -180/x = 1। এখানে কাটাকুটি করে ক্যালকুলেশন করে আমরা শেষ পর্যন্ত মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে পাচ্ছি x = 60 and -45। এখানে x আমরা কি ধরেছি? গতিবেগ। গতিবেগকে ক্লাস 10-এ কখনোই ঋণাত্মক ধরা হয় না। তাহলে x = -45, এই যে x এর মান, এটা গ্রহণযোগ্য নয়। অতএব সুপারফাস্ট ট্রেনের তাহলে গতিবেগ কত হয়ে যাচ্ছে? 60 কিলোমিটার/ঘন্টা। কারণ x আমরা সুপারফাস্ট ট্রেনই ধরেছিলাম, সুপারফাস্ট ট্রেনেরই গতিবেগ ধরেছিলাম। বেশ, আচ্ছা, এবারে চলে আসি 9-এর অঙ্কটিতে। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। কেনা যে চাল তার পরিমাণের সঙ্গে, ওজনের সঙ্গে সমান। আচ্ছা, ভরের সঙ্গে, সরি। আচ্ছা, রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল সেটা হিসাব করি। বেশ, অঙ্কে চলে আসি। আচ্ছা, মাছের মূল্য ধরে নিয়েছি x টাকা পার কেজি। তাহলে প্রশ্ন অনুযায়ী ডালের মূল্য কত হবে? x - 20 টাকা পার কেজি, আর চালের মূল্য হবে x - 40 টাকা পার কেজি। আচ্ছা, 240 টাকার মাছ কিনেছে, তাহলে 240 টাকার মাছ পাবে কত? 240/x অত কেজি। 240 হচ্ছে টাকার পরিমাণ, আর মাছের মূল্য হচ্ছে x টাকা। তাহলে টাকাকে মাছের মূল্য দিয়ে ভাগ করলে কত কেজি পাওয়া যাবে সেটা পাওয়া যাচ্ছে। একইভাবে 240 টাকায় ডাল পাওয়া যাবে 240/x - 20 কেজি। আর চাল কিনেছে কিন্তু 280 টাকার, তাহলে চাল কত পাবে? 280/x - 40 কেজি। বেশ, আচ্ছা, এবারে প্রশ্ন অনুযায়ী কি বলা আছে? না, প্রশ্ন অনুযায়ী বলা আছে যে মাছ আর ডাল যত কেজি কিনবে তাদের একসঙ্গে যত ওজন হবে সেটা চালের ওজনের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এখানে সেটাই করেছি। বাঁদিকে রয়েছে প্রথমে মাছের ওজন প্লাস ডালের ওজন সমান সমান, বাঁদিকে রয়েছে মাছের ওজন প্লাস ডালের ওজন, সেটা কার সঙ্গে সমান? ডান দিকে রয়েছে চালের ওজন। সে দুটোকে সমান করেছি, করে ক্যালকুলেশন করেছি, করে শেষে গিয়ে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করার পরে পাচ্ছি x এর মান
80 এবং 12, কিন্তু x = 12 মানটা গ্রহণযোগ্য নয়। কেন? x এর মান যদি 12 হয় তাহলে আমরা দেখি, তাহলে মাছের দাম হয়ে যাবে x টাকা পার কেজি, অর্থাৎ 12 টাকা পার কেজি। তাহলে ডালের দাম হবে x - 20 টাকা পার কেজি, অর্থাৎ -8 টাকা পার কেজি হবে। কিন্তু ডালের দাম ঋণাত্মক হবে, এটা কোনোদিন হতে পারে না। বা চালের দাম হয়ে যাবে x - 40 টাকা, অর্থাৎ 12 - 40 সমান ওটা হচ্ছে 28 টাকা পার কেজি, -28 টাকা পার কেজি। সেটাও কখনো হতে পারে না, কারণ x এর মান যদি 12 হয় তাহলে সেক্ষেত্রে ডাল আর চালের দাম ঋণাত্মক হয়ে যাচ্ছে, যেটা অবাস্তব। তাহলে x এর কোন মানটা গ্রহণযোগ্য? x এর যে মান 80 সেটাই গ্রহণযোগ্য। তাহলে প্রতি কিগ্রা মাছের মূল্য হচ্ছে 80 টাকা। বেশ, তাহলে এখানে মোটামুটি এই চ্যাপ্টারের যে শেষের দিকের অঙ্কগুলো বাকি ছিল সেটা কমপ্লিট হলো। এরপরের যে ভিডিওটি, সেটিতে কোষে দেখি 1.5 যেটা, সেটা নিয়ে আলোচনা করব, এবং সেখানে বীজের প্রকৃতি নিয়ে বিভিন্ন কথা বলা আছে। আচ্ছা, এতক্ষণ ধরে যে আলোচনাটি হলো সেটি যদি বুঝতে অসুবিধে হয়, অথবা যদি কোথাও ভুল থেকে থাকে কোনো কিছু, অথবা যদি আরও ভালোভাবে এই ভিডিওর কিছু উন্নতি করা যায়, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন। সমালোচনা করার থাকলে অবশ্যই বলবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আরও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হয় সেটি অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন। সেটা দেখে আমি সেই বিষয়ে কিছু পড়াশোনা করে অবশ্যই আলোচনা করবার চেষ্টা করব। আচ্ছা, নমস্কার, ধন্যবাদ, এখন এই পর্যন্তই থাক।